আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমি বেশ কয়েকদিন ক্লাস নিতে পারি নাই, একটু শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ। আমার বিভিন্ন ব্যাচে আপাতত ক্লাস বন্ধ। তো যাই হোক, আশা করি তোমরা ভালো রয়েছো এবং ভালোভাবেই পড়াশোনা করছো। আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, হাইড্রার লেকচার 4 আরও কিছু কোর্স রয়েছে। সেই কোর্সগুলো সম্পর্কে, মানে হাইড্রার আরও কিছু গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে, সেই কোর্সগুলো কীভাবে আমরা পাশাপাশি পার্থক্য আকারে সহজে মনে রাখবো সেগুলো আলোচনা করব। তাহলে টপিকে ঢুকে যাই। সেটা হচ্ছে যে তোমরা অলরেডি জানো, তারপরে একটু রিমাইন্ডার দিচ্ছি। ধরো এটা যদি হাইড্রা হয়ে থাকে, তোমরা এতটুকু বেসিক জানা আছে আশা করি। এটা যদি হাইড্রা হয়ে থাকে, হ্যাঁ, এটা যদি হাইড্রা হয়ে থাকে, হাইড্রাটাকে যদি কাটা হয়, তাহলে হাইড্রাটাকে কাটা হলে আমরা দুইটা স্তর দেখতে পারি। কয়টা স্তর? দুইটা স্তর। হ্যাঁ, বাইরের দিকে একটা স্তর থাকে, একটু বড় করে যদি দেখি, বাইরের দিকে কোষের একটা স্তর থাকবে। এবং যদি বাইরের কোষের স্তরটাকে যদি এরকম বলি, যে ধরো এটা হচ্ছে বাইরের দিকে একটা কোষের স্তর, এগুলো, এই স্তরটা যদি বাইরের দিকে হয়, তার ভিতরের দিকে আরেকটা স্তর থাকে, তোমরা জানো। হ্যাঁ, ভিতরের দিকে কি থাকবে? আরেকটা স্তর থাকে, ঠিক আছে? তো বাইরের দিকে একটা স্তর থাকলে ভিতরের দিকে আরেকটা স্তর থাকে। এই বাইরের দিকের এই স্তরটাকে বলা হয়ে থাকে, কি বলে ফেলো তো, একটু কমেন্টে জানাও তো আমাকে, তোমাদেরকে পড়ানো হয়েছে। তো বাইরের দিকের এই স্তরটাকে বলা হয় অ্যাপিডার্মিস, আর ভিতরের দিকের এই স্তরটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস, তাই না? হ্যাঁ, তো বাইরের দিকের স্তরটাকে বলা হয় অ্যাপিডার্মিস, ভিতরের দিকের স্তরটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। বাইরের স্তরটা বড়, এখানে 7টা কোষ থাকে, আমরা মনে রাখি মিংস জনি এই শব্দটা দিয়ে 7টা কোষ মনে রাখি। আর ভিতরের কোষটা একটু ছোট, ওইখানে 5টা কোষ থাকে, 5টা কোষের নাম হচ্ছে মিংস। তো এখানেও মিংস, এখানেও মিংস, মানে 5টা কোষ এখানেও আছে, 5টা কোষ এখানেও আছে। তো এই 5টা কোষ আমরা পার্থক্য আকারে পড়েছি, যে বাইরের কোষগুলো কীরকম, ভিতরের কোষগুলো কীরকম, এটা পার্থক্য আকারে আমরা পড়েছিলাম। আজকে কি দুইটা কোষ পড়েছিলাম আমরা। একটা হচ্ছে মাস্কুলো এপিথেলিয়াল কোষ, আমি যদি বলি MINGS, মিংস, এটা বাইরেও আছে ভিতরেও আছে, তাই না? বাইরেও আছে ভিতরেও আছে। এখন এই 5টা কোষ আমরা পার্থক্য আকারে পড়ছি। হ্যাঁ, তো তার মধ্যে এই যে মাস্কুলো এপিথেলিয়ালটা আমাদের পড়া হয়ে গেছে, এবং গ্রন্থি কোষ সেটাও আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা যে 3টা পড়বো, আজকে পড়বো ইন্টারস্টিশিয়াল কোষ, নার্ভ সেল এবং সেন্সরি সেল। ইন্টারস্টিশিয়াল, নার্ভ সেল এবং সেন্সরি সেল, আজকে বাকি 3টা পড়বো। কারণ এই দুইটাই বেশি বড় ছিল, আশা করি এই বাকি 3টা খুব বেশি কঠিন লাগবে না। তাহলে আমাদের আজকের পড়া হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, বাইরে এপিডার্মিসে, মানে বাইরে কীরকম, মানে এপিডার্মিসে কীরকম, ইন্টারস্টিশিয়াল কোষ গ্যাস্ট্রোডার্মিসেও আছে, গ্যাস্ট্রোডার্মিসে কীরকম। তোমাদেরকে আমি আবারও বলছি, এই 5টা কোষ ভিতরের স্তরেও আছে, এই 5টা কোষ বাইরের স্তরেও আছে। তো ভিতরের স্তরে মাস্কুলো এপিথেলিয়াল কীরকম, বাইরের স্তরে মাস্কুলো এপিথেলিয়াল কীরকম পড়ছি আমরা লাস্ট ক্লাসে, 3 নম্বর ক্লাসে। ভিতরের স্তরে গ্রন্থিকোষটা কিরকম, মানে গ্ল্যান্ডসেলটা কিরকম, বাইরের স্তরে গ্ল্যান্ডসেলটা কিরকম, সেটাও আমাদের পড়া হয়েছে। বাকি 3টা সেল বাকি রয়েছিল, সেটা কি? ইন্টারস্টিশিয়াল, নার্ভ এবং সেন্সরি। ইন্টারস্টিশিয়াল সেল বাইরে কিরকম, ইন্টারস্টিশিয়াল সেল ভিতরে কিরকম। এখন পড়বো নার্ভ সেলটা বাইরে কিরকম, ভিতরে কিরকম। সেন্সরি সেলটা বাইরে কিরকম, ভিতরে কিরকম। বাইরে বলতে অ্যাপিডার্মিস, ভিতরে বলতে গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে? বাইরের স্তর মানে অ্যাপিডার্মিস, ভিতরের স্তর মানে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে ইন্টারস্টিশিয়ালটা এপিডার্মিসে কেমন, গ্যাস্ট্রোডার্মিসে কেমন। নার্ভ সেলটা এপিডার্মিসে কেমন, গ্যাস্ট্রোডার্মিসে কিরকম। সেন্সরি সেলটা এপিডার্মিসে কিরকম, গ্যাস্ট্রোডার্মিসে কিরকম, গ্যাস্ট্রোডার্মিসে কিরকম। তাহলে এটা একটু খেয়াল করো। আমরা যদি একটু পার্থক্য আকারে দেখি, তাহলে আমরা প্রথম কোনটা পড়বো? MINGS, ইন্টারস্টিশিয়াল সেলটা আমরা পড়বো, এটা আমাদের বাকি রয়েছে। হ্যাঁ, এটা আমরা পড়ি, ইন্টারস্টিশিয়াল সেল, ইন্টারস্টিশিয়াল সেল। হ্যাঁ, তো এটা আমরা দেখছি এই কোষটা বাইরে কিরকম, মানে অ্যাপিডার্মিসে কিরকম, অ্যাপিডার্মিসে কিরকম, মানে বাইরের স্তরটাতে কিরকম, অ্যাপিডার্মিসের কিরকম বৈশিষ্ট্য, এবং গ্যাস্ট্রোডার্মিসে কিরকম, গ্যাস্ট্রোডার্মিসে কি রকম, ঠিক আছে? এই পার্থক্যটা আমরা একসাথে পড়ে ফেলবো, তাহলে আমাদের মনে রাখাটা, হ্যাঁ, খুবই সহজ হবে। দেখবা এখানে একটা পড়লে আরেকটা এমনিতেই মনে রাখতে পারবা, ঠিক আছে? এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কি না?
বা এতটুকু তোমাদেরকে বুঝাইতে পারলাম কিনা সেটা আমাকে একটু করে জানিও। তাহলে দেখো এই যে দেখো ইন্টারস্টিশিয়াল সেল যেটা আমরা বলতেছি, এটা হচ্ছে দেখো কোন জায়গাটার মধ্যে থাকে একটু করে বলি। তোমরা তো জানো এখানে 5 ধরনের কোষ আছে না, MINGS, মিংস। এটা বাইরেও আছে ভিতরেও আছে, তাই না? তো দেখো এই যে এটা কি ইন্টারস্টিশিয়াল সেল, এটাই কি ইন্টারস্টিশিয়াল সেল। মনে রাখবা ইন্টারস্টিশিয়ালটা কোথায় থাকে, ইন্টারস্টিশিয়ালটা থাকে ওই যে মাসকুলো এপিথেলিয়ালের ফাঁকে ফাঁকে। এই যে সবচেয়ে বড় কোষ, এইগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কোষ হচ্ছে এম। এই এম এর ফাঁকে ফাঁকে, এম মানে হচ্ছে মাসকুলো এপিথেলিয়াল, মাসকুলো মানে মাসাল, মাসাল মানে পেশি, এপিথেলিয়াল মানে আবরণ, আবরণ মানে আবরণী। তো মাসকুলো এপিথেলিয়াল কথাটার বাংলা হচ্ছে পেশি আবরণী। আমি আবারও বলছি, মাসকুলো মানে পেশি, এপিথেলিয়াল মানে আবরণী। তো কোষটার নাম কি হচ্ছে মাসকুলো এপিথেলিয়ালের নাম কি পেশি আবরণী। তাহলে দেখো এম এর ফাঁকে ফাঁকে মানে হচ্ছে মাসকুলো এপিথেলিয়ালের ফাঁকে ফাঁকে ইন্টারস্টিশিয়াল কোষগুলো থাকে, মানে হচ্ছে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকবে। তাই আমি তোমাদেরকে একটা চিত্র করে দেখাই। যদি ধরো এটা হচ্ছে, ধরো এগুলো যদি হয় পেশি আবরণী কোষ, হ্যাঁ, ধরো এটা কি পেশি আবরণী কোষ, ধরো এটা কি পেশি আবরণী কোষ। তো পেশি আবরণী কোষগুলো এরকম তোমাদেরকে একে দেখাইছিলাম না, পেশি আবরণী কোষগুলো দেখতে অনেকটা এইরকম একে দেখানো হয়েছিল, তাই না? হ্যাঁ, এই যে পেশি আবরণী কোষ যদি হয়, এইগুলো যদি পেশি আবরণী কোষ হয়, পেশি আবরণী কোষের এটা যদি পেশি আবরণী কোষ হয়ে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে পেশি আবরণী কোষ। ভিতরের দিকেও কিন্তু এরকম পেশি আবরণী কোষ থাকে। একটা জিনিস মনে রাখবা, এই পেশি আবরণী কোষের এটা হচ্ছে এপিডার্মিসের পেশি আবরণী কোষ, এটা হচ্ছে এপিডার্মিসের পেশি আবরণী কোষ, এপিডার্মিসের পেশি আবরণী কোষ। আর ভিতরের দিকে থাকবে, ভিতরের দিকে থাকবে গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ। ভিতরের দিকে থাকবে কি গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ, তাই না? এরকম না জিনিসটা, এরকম। তো এইগুলো হচ্ছে এপিডার্মিসের পেশি আবরণী কোষ, এইগুলো হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ। গ্যাস্ট্রোডার্মিসের, তো আমি এগুলো কেন আঁকতেছি পেশি? স্যার আপনি তো পড়াচ্ছেন ইন্টারস্টিশিয়াল কোষ, আপনি কেন পেশি আবরণী কোষ লিখতেছেন? কারণ আছে, দাঁড়াও। এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, এটা হচ্ছে এপিডার্মিসের পেশি আবরণী কোষ, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, এগুলো হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষ। আমি সংক্ষেপে লিখতেছি এপিডার্মিসের এম মানে পেশি আবরণী কোষ হচ্ছে এরা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের এম বা পেশি আবরণী কোষ। এখন কথা হচ্ছে তাহলে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কোথায় থাকবে? ওই যে এপিডার্মিসের যে এম বা পেশি আবরণী কোষ, তাদের ভিতরের প্রান্তটা, অন্তর্মুখের প্রান্তটা সরু না, অন্তর্মুখের প্রান্তটা সরু। যে এটা হচ্ছে এই যে ভিতরের প্রান্তটা একটু সরু, এই যে বাইরের প্রান্তটা একটু মোটা, ভিতরের প্রান্তটা একটু সরু। এই যে অন্তর্মুখী মানে ভিতরের দিকের প্রান্তগুলো সরু, এই সরু প্রান্তের ফাঁকে ফাঁকে, এই প্রান্তটা সরু, এই প্রান্তটা সরু, এই দুইটা সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করবে ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে ধরো এটা হচ্ছে একটা ইন্টারস্টিশিয়াল কোষ, এই যে দেখো এইগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে দেখো এটা কি মাসকুলো এপিথেলিয়াল, এটা কি এইগুলো হচ্ছে মাসকুলো এপিথেলিয়াল। এইগুলো কি এই যে বড় বড় কোষ, এটা হচ্ছে মাসকুলো এপিথেলিয়াল, এটা মাসকুলো এপিথেলিয়াল, এটা মাসকুলো এপিথেলিয়াল। এবং মাসকুলো এপিথেলিয়ালের ভিতরের প্রান্তটা মানে অন্তর্মুখের প্রান্তটা, এই মাসকুলো এপিথেলিয়ালের যে অন্তর্মুখের প্রান্ত, এই যে এটা যদি মাসকুলো এপিথেলিয়াল হয়, এই মাসকুলো এপিথেলিয়ালের যে অন্তর্মুখের প্রান্তটা এটা একটু সরু। তাহলে অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে, এটা একটা সরু প্রান্ত, এটা একটা সরু প্রান্ত, এই দুইটা সরু প্রান্তের ফাঁকে ইন্টারস্টিশিয়াল কোষগুলো অবস্থান করে। বুঝা গেছে? আশা করি তোমরা, আমি এই লাইনটা লিখে দিচ্ছি, খেয়াল করো, আমি এই লাইনটা লিখে দিচ্ছি। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কোথায় অবস্থান করে? মাসকুলো এপিথেলিয়াল বা পেশি আবরণী কোষের অন্তর্মুখে যে সরু প্রান্ত, এই সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করে। লাইনটা আমি লিখে দিচ্ছি। তা দেখো এটা একদম হুবহু বইয়ের মতো আমি লিখতেছি। তা দেখো কোথায় থাকবে যে পেশি, এই যে এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ, এই যে এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষটা কোথায় থাকবে? এই যে পেশি আবরণী কোষের, হ্যাঁ, আমি যদি লাইনটা লিখি যে পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করে, সরু প্রান্তের ফাঁকে ফাঁকে চন্দ্রবিন্দু দিও, হ্যাঁ, নাহলে আবার খারাপ শোনা হবে। ফাঁকে ফাঁকে অবস্থান করে, হ্যাঁ, ঠিক আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। ওকে, তাহলে দেখো এই কথাটার মানেটা বুঝছো কিনা আমাকে একটু বলো। আমি জাস্ট এই যে লাইনটা বললাম, এটা কি বললাম? বলছি যে
এটা হচ্ছে এই যে এপিডার্মিস ইন্টারস্টিশিয়াল কোষটা কোথায় থাকে, এটা যদি পেশি আবরণী কোষ হয়, এটা একটা পেশি আবরণী কোষ, এটা একটা পেশি আবরণী কোষ। এই যে পেশি আবরণী কোষ রয়েছে, পেশি আবরণী কোষের অন্তর্মুখী, এই যে পেশি আবরণী কোষের অন্তর্মুখী মানে ভিতরের দিকে যে সরু প্রান্তগুলো রয়েছে, ওই সরু প্রান্তের ফাঁকে ফাঁকে, সরু প্রান্তের এই একটা সরু প্রান্ত, এই একটা সরু প্রান্তের ফাঁকে, সরু প্রান্তের ফাঁকে, তাহলে পেশি আবরণী কোষের অন্তর্মুখে সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করে। তা বুঝছো কিনা একটু আমাকে একটু জানাও। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু তাড়াতাড়ি কনফার্ম করো যে লাইনটা বুঝছো কিনা। ঠিক আছে, এই লাইনটা বুঝছো কিনা আমাকে জানাও যে আমি কি বললাম, যে এটা যদি পেশি আবরণী কোষ হয় তার ভিতরের প্রান্তটা, অন্তর্মুখের প্রান্তটা সরু। তো পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের, এই যে পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্ত, পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এই যে পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখানে কোনো সরু প্রান্তের ফাঁকে ফাঁকে এগুলো বলার দরকার নাই, শুধু ফাঁকে ফাঁকে বলবা। তাহলে কি বলবা? শুধু ফাঁকে ফাঁকে। তাহলে দেখো এখানে এসে আমরা কি বলবো, এখানে বলবো যে এখানে বলবো যে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এখানে অত কাহিনী বলার দরকার নাই, শুধু ফাঁকে ফাঁকে বলবা। তো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এখানে সহজ। ঠিক আছে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। তাহলে এরা থাকবে এখানে, এই যে এদের ফাঁকে ফাঁকে অবস্থান করবে, এই যে এদের ফাঁকে ফাঁকে এই জায়গাগুলোতে অবস্থান করবে। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু জিনিস তোমরা এখন পারবা। হ্যাঁ, তাহলে দেখো এই জিনিসগুলো সুন্দর করে নোট করে ফেলবা। এই যে পার্থক্য আকারে এগুলো কোথাও পাবা না, এগুলো তো মেইন বইও পাবা না, কোনো গাইড বইও বা কোনো বইও এগুলো পাবা না। এগুলো হচ্ছে তোমার একটা অ্যাসেট, তোমার জন্য একটা সম্পদ। হ্যাঁ, এগুলো তোমার হচ্ছে তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা তখন তার 1 মাস আগে তুমি যখন বইটা রিভাইজ দিতে যাবা, এগুলো খুব চোখের পলকে রিভাইজ দিয়ে ফেলতে পারবা। জাস্ট দুইটা পার্থক্য আকারে লেখা আছে। এখানে বলছি যে এই ইন্টারস্টিশিয়াল কোষটা 2 জায়গায় থাকে। এই যে এপিডার্মিস ইন্টারস্টিশিয়াল কোষগুলো কোথায় থাকবে? পেশি আবরণী কোষের অন্তর্মুখে যে সরু প্রান্ত, পেশি আবরণী কোষের যে অন্তর্মুখে সরু প্রান্ত তার ফাঁকে ফাঁকে অবস্থান করবে। এই যে পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। তখন আমি গেস্টোডার্মিসের কোষটাও কোথায় থাকবে? তারাও পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। এই যে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করবে। তো অন্তর্মুখী সরু প্রান্ত এখানে বলার দরকার নাই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা এই জায়গাটা মুছে দিই, এটা তো আমার আর কোনো কাজ নেই। আমরা যদি একটু সামনের দিকে যাই, হ্যাঁ, এখন আমরা চলে আসি 2 নম্বর জিনিসটা নিয়ে। এখন দেখো এই যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো এরা গোল বা ত্রিকোণাকার হয়। এরা গোল বা কি হয়? ত্রিকোণাকার হয়। তো দেখো এরা গোল বা কি হয়? ত্রিকোণাকার হয়। এরা গোল বা ত্রিকোণাকার হয়। এই কোষগুলো কারা? ইন্টারস্টিশিয়াল কোষগুলো গোল হবে অথবা একটু ত্রিকোণাকার হবে। তো গোল বা ত্রিকোণাকার হয়, এরা গোল বা ত্রিকোণাকার। ঠিক আছে, আচ্ছা স্যার এরা কিরকম হবে? এরাও কি হবে? এরাও গোল বা ত্রিকোণাকার সেম। তাহলে আমি পড়াটাকে এই যে পার্থক্য আকারে লেখার উদ্দেশ্য হচ্ছে এইটা। তুমি এখানে যেটা পড়তেছো এখানেও সেম, তাহলে তোমার প্যারা নাই, হ্যাঁ, কষ্ট নাই। এখানেও কিন্তু সেম, যে এখানেও ফাঁকে ফাঁকে, যে এখানেও মূলত ফাঁকে ফাঁকে, এখানেও কিন্তু ফাঁকে ফাঁকে। তো পড়া কিন্তু সেম, জাস্ট একটু খেয়াল করে পড়ার জন্য পার্থক্য আকারে দেওয়া হয়েছে। এখানে আমি যা লিখছি সেই হুবহু এখানে এটা লিখবা। তাহলে একই পড়া, কিন্তু তোমাকে কিন্তু বাড়তি পড়া পড়তে হচ্ছে না। মানে এক দিলে আমরা 3-4টা পাখি মেরে ফেলবো। হ্যাঁ, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন তোমরা ইতিমধ্যেই জানো যে একটা হাইড্রাকে আমি যতবার কাটি ওই হাইড্রাটা থেকে আরো কয়েকটা হাইড্রা তৈরি হয়ে যায়। তোমরা জানো না এটা? হ্যাঁ, এটা প্রথম ক্লাসে বলছিলাম। হ্যাঁ, যারা এই জন্য হাইড্রার নামকরণ হাইড্রা করা হয়েছে ড্রাগনের নাম অনুসারে। যতবার কাটা হয় ততগুলো হাইড্রা তৈরি হয়। এটা কেন হয়? হাইড্রাকে আমি কেটে ফেললাম, এটা যদি হাইড্রা হয় তা হাইড্রাকে যদি আমি কেটে ফেলি, এই বরাবর যদি কেটে ফেলা হয়, তাহলে আবার একটা নতুন হাইড্রা কেন হতে পারে? কি আছে এর মধ্যে? এর মধ্যে ওই বিশেষ কোষটা রয়েছে, ওই বিশেষ কোষটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এটার কারণে, কারণ আমি যখন এই হাইড্রাটাকে টুকরা করে ফেললাম, ধরো এই হাইড্রাটাকে আমি কেটে ফেলছি, কেটে 2টা টুকরা করছি। হ্যাঁ, দেখো এই যে আমি টুকরা করলাম, খেয়াল করো। এখন এই টুকরাগুলোর মধ্যে এই যে অংশটা, এই অংশটা থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা হতে পারবে। কিভাবে পারবে? কারণ এর মধ্যে কি রয়েছে? ইন্টারস্টিশিয়াল কোষ আছে না? এই অংশটার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে না? ওই ইন্টারস্টিশিয়াল কোষগুলো অন্য যে কোনো রকমের কোষে পরিণত হতে পারে। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি হতে পারে?
অন্য যে কোনো, আমি কি বলছিলাম, MINGS, এই যে MINGS মিংস জনি, মিংস জনি বলছিলাম না। এই যে ইন্টারস্টিশিয়াল কোষটা, এই যে ইন্টারস্টিশিয়াল কোষটার এমন ক্ষমতা, সেটা বাকি আর 6টা কোষ তৈরি করতে পারবে। 1 2 3 4 5, আরো 5টা কোষ। হ্যাঁ, আচ্ছা, আরো 6টা কোষ, সরি, হ্যাঁ 7টা কোষ। তো তাহলে এই ইন্টারস্টিশিয়াল কোষটা পরিবর্তিত হতে পারে, রূপান্তরিত হওয়ার ক্ষমতা রয়েছে অন্য যে কোনো প্রয়োজন অনুসারে, প্রয়োজন মতে, প্রয়োজন অনুসারে অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে, অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। তাহলে খেয়াল করো, এই দিকে খেয়াল করো, এই যে এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এটা অন্য যে কোনো রকমের কোষে পরিণত হতে পারে। এটা একটা প্রবল ক্ষমতা। তা আমরা একটু বলি, একটু খেয়াল করো, আমরা যদি বলি যে এই ক্ষমতাটা পরের, এটা কি, এটা তো আমরা আগে থেকে জানি, জাস্ট একটু পয়েন্ট করে আমরা লিখে রাখবো যে ইন্টারস্টিশিয়াল কোষটা অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। তো অন্য যে কোনো ধরনের এপিডার্মিসের কোষে পরিণত হতে পারবে, এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ অন্য যে কোনো ধরনের এপিডার্মিসের কোষে পরিণত হতে পারবে। আর গ্যাস্ট্রোডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষটা অন্য যে কোনো ধরনের গ্যাস্ট্রোডার্মিসের কোষে পরিণত হতে পারবে। তাহলে আমরা বলতে পারি, এখন পরের পয়েন্টটা হবে এরকম যে, আচ্ছা এটা আমরা কাজের মধ্যে আলোচনা করব। হ্যাঁ, এই জিনিসটা আমরা কাজের মধ্যে আলোচনা করব, জাস্ট এটা মাথায় রাখো। এটা মাথায় রাখলে, যেহেতু এই কোষটা অন্য যে কোনো রকমের কোষে পরিণত হতে পারে, যেহেতু এই ইন্টারস্টিশিয়াল কোষটা অন্য যে কোনো রকমের কোষে পরিণত হতে পারে, যেহেতু তার মধ্যে আমরা বলতে পারি এই কোষটার মধ্যে কি রয়েছে, একটা কোষে যা যা থাকার সবই এই কোষটার মধ্যে রয়েছে। আর না হলে তো এটা অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারার কথা না। তো একটা ইন্টারস্টিশিয়াল কোষে এই ইন্টারস্টিশিয়াল কোষটা অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। আর হতে পারে, কেন হতে পারে? কারণ একটা কোষে যা থাকার সবই এই কোষটার মধ্যে আছে বলে এটা অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। তাহলে আমরা বলতে পারি একটা কোষে কি কি থাকে। আমরা যদি বলি যে এদের সুস্পষ্ট নিউক্লিয়াস, তারপর হচ্ছে, হ্যাঁ, এদের সুস্পষ্ট নিউক্লিয়াস, তারপর হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি রয়েছে। রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি রয়েছে। তাহলে আমি কি বলছি? আমি এটাই বললাম, ইত্যাদি রয়েছে। তাহলে যেহেতু ইন্টারস্টিশিয়াল কোষটার কাজ কি, অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে। তাহলে অন্য যে কোনো কোষে যেহেতু পরিণত হতে পারে, তাহলে ওই কোষটার সবকিছু থাকার দরকার না। একটা নর্মাল কোষ বা একটা সাধারণ কোষে যা থাকা দরকার সবই এর মধ্যে রয়েছে। কেন রয়েছে? কারণ তার তো কোনো কিছু শর্ট থাকলে হবে না, কারণ তাকে অন্য যে কোনো কোষে পরিণত হতে হবে, তাহলে তার সবই থাকতে হবে। এই জন্য এটা দিয়ে তুমি মনে রাখবা, যেহেতু এটা অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হয়, এই জন্য একটা কোষে যা থাকার সবই এর মধ্যে থাকবে। মানে কি? মানে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, রাইবোজোম থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। যেহেতু এই কোষটা অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে, তাহলে একটা কোষে যা থাকার সবই এর মধ্যে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা 3 নম্বরে আসি। এখানে আমরা নাম্বার 3 এখানে আসি। হ্যাঁ, সেম হবে। হ্যাঁ, এখানেও কি হবে? সেম। ওকে, ফাইন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য শেষ। আমাদের কষ্ট লাগতেছে না, এই যে শেষ। এই আলাদা আলাদা করে পড়লে সমস্যা হইতো। কি সমস্যা হইতো? এই যে আমরা যখন এপিডার্মিসেরটা পড়ে যাইতাম, তখন যখন গ্যাস্ট্রোডার্মিসে যাইতাম, তখন একটা সমস্যা হয়ে যেত। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যা পড়া সেম টু সেম, এখানে তাই পড়া। বইয়ের ভিন্ন জায়গায় আলোচনা করা আছে, বইয়ের প্রথম দিকে আলোচনা করা আছে এই জিনিসগুলো, বইয়ের মাঝখানের দিকে এই জিনিসগুলো আলোচনা করা আছে, গ্যাস্ট্রোডার্মিসেরটা আলোচনা করা আছে। তা আমরা দুইটাই পাশাপাশি শিখে নিচ্ছি আমাদের জন্য। আশা করি যে এটা এখন একদম হয়তো নোটটা করে, একবার যদি নোটটা করে নিতে পারো, তারপর তোমার কাছে জিনিসগুলো সহজ হবে। তো দেখো, সিম্পল একটা কথা বলছি আমি, এখানে যে 3টা বৈশিষ্ট্য বলছি, 3টা বৈশিষ্ট্যই বইয়ে আছে। হ্যাঁ, জাস্ট আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কই থাকবে? পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে। আর এখানে আমরা কি বলবো? সেম, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এরা দেখতে গোল বা ত্রিকোণাকার, সেম, এরাও গোল বা ত্রিকোণাকার।
যেহেতু এই কোষগুলো অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে, যেহেতু এই ইন্টারস্টিশিয়াল কোষটা অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে, সুতরাং এইটার মধ্যে একটা কোষে যা যা থাকার সবই এখানে আছে। নিউক্লিয়াস রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে। এগুলো তো মুখস্থ না, এগুলাতে এখন হয়তো বা বলতেছি এগুলো তো মুখস্থের বিষয় না, এটা ক্লাস 10-এরই পড়া। হ্যাঁ, একটা কোষে কি কি থাকতে পারে এই জিনিসগুলো বলে দিবা। সেম একটা কোষে যা যা থাকার, একটা প্রাণী কোষে যা যা থাকার সবই এই জায়গায় থাকবে। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমাকে একটু করে জানিও। এখন আমরা কাজ পড়বো। কাজ কিন্তু আমি অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, কিভাবে দেখো, সবসময় কানেকশন করে পড়বা, ইন্টার কানেক্টিভিটি দিয়ে পড়ালেখাটা মনে রাখবা। সেটা আমি কি বলছি? এটা আমি বলছি ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি হয়, একটু আগে বললাম না যে অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে, তাই এর মধ্যে যা যা থাকা সবই রয়েছে। হ্যাঁ, কাজটা হচ্ছে কাজ সিম্পল। কাজ আমি বলে দিচ্ছি, তো এটা মুছে দেই, এটা আমি মুছে দিই, তাহলে কাজটা মনে রাখতে পারবা। আমি মুছে এটা বর্ণনা গেল। এটা কি গেল আমাদের? এটা গেল আমাদের বর্ণনা। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল কোষের কাজটা কি। আমাদের মূলত কাজ হচ্ছে যে করবে যে এটা অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই কাজটা তাহলে আমরা এখানে লিখে ফেলি। সেটা হচ্ছে যে আমরা যদি কাজটা মনে রাখি যে কাজ, এখন আমরা শিখবো কি কাজ। তাহলে 1 নাম্বার এখানে এই এপিডার্মিস ইন্টারস্টিশিয়াল কোষের কাজ হচ্ছে এপিডার্মিসের অন্য কোষগুলোতে পরিণত হওয়া। তাহলে আমরা বলতে পারি এপিডার্মিসের অন্য যে কোনো ধরনের কোষে, এপিডার্মিসের অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এইখানে এই কোষটার কাজ কি? এটার কাজ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। এটার কাজ হচ্ছে যে গ্যাস্ট্রোডার্মিসের অন্য যে কোনো ধরনের কোষে, কোষে পরিণত হতে পারে। ঠিক আছে? এটা আমি আরেকটু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে যদি বলি, সেটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে কি কোষ থাকে? গ্যাস্ট্রোডার্মিসে থাকে মিংস, MINGS, মিংস। আর এপিডার্মিসে কি থাকে? মিংস জনি, তাই তো? মিংস জনি। তাহলে দেখো, এই যে এপিডার্মিসের যে ইন্টারস্টিশিয়াল কোষ, মানে এই যে ইন্টারস্টিশিয়াল কোষটা, এটা অন্য যে কোনো 6টা কোষে পরিণত হতে পারবে। 1 2 3 4 5 6। ঠিক আছে? আর এখানে যে গ্যাস্ট্রোডার্মিসের যে ইন্টারস্টিশিয়াল কোষটা, এটা অন্য যে কোনো 4টা কোষে পরিণত হতে পারবে, MNGS। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, তাহলে এটার কাজ একই রকম, যে অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হওয়া। এটা এপিডার্মিসের অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হওয়া। এটার কাজ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হওয়া। তারপরে হচ্ছে এই কাজ, এটাই মূলত কাজ, এইটাই। আরেকটু কাজ এখানে আছে। ধরো এটা তো এপিডার্মিস, এটা তো বাইরের দিকে, এটা গ্যাস্ট্রোডার্মিস, এটা ভিতরের দিকে। এখন হাইড্রা বাইরের দিকে যখন চলাচল করে, তখন কি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হইতে পারে। ধরো আমরা যদি চলাচল করি, ধরো উষ্টা টুষ্টা লেগে বা ধাক্কা লেগে গিয়ে কোনো জায়গায় কেটে যায় না? কোথায় কেটে যায়? ভিতরে তো জখম কম হয়, সাধারণত বাইরে ক্ষত হয় না, ক্ষত সৃষ্টি হয়। তো বাইরে ক্ষত হইলে দেখো, আমাদের যদি কোনো জায়গায় ক্ষত হয়, ওই জায়গায় আবার নতুন করে কোষ তৈরি হয় না, আবার ওইটা ঠিক হয়। হ্যাঁ, এখানেও একটা যে এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি করবে? হাইড্রার ক্ষত নিরাময় করবে। কোনো জায়গায় যদি ক্ষত সৃষ্টি হয়, ক্ষতটাকে নিরাময় করবে। আবার পুনরুৎপত্তির ক্ষমতা রয়েছে, যেটা আমি বলছিলাম যে হাইড্রাকে যতবার কাটা হয়, নতুন করে আবার হাইড্রা তৈরি হইতে পারে। 5টা টুকরা করলে 5টা হাইড্রা হবে, এটাকে বলে পুনরুৎপত্তি। তাহলে এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি করে? এটা তো হচ্ছে অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হয়তো বললামই। এছাড়াও এরা ক্ষত কি নিরাময় করতে পারে, এরা পুনরুৎপত্তির ক্ষমতা রয়েছে। এই দুইটা কথা এখানে তোমরা এই জায়গাটাতে বলে দিবা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমরা এই দুইটা জিনিস এখানে। হ্যাঁ, এছাড়াও হাইড্রাতে আরেকটা কাজ হয়। ধরো এটা যদি হয়, তাহলে এটা যদি হাইড্রা হয়ে থাকে, হ্যাঁ, এটা যদি হাইড্রা হয়ে থাকে, তোমরা জানো এটা যদি হাইড্রা হয়ে থাকে, হাইড্রাতে এক ধরনের মুকুল সৃষ্টি হয়, যেটা প্রথম ক্লাসে পড়াইছিলাম। হাইড্রাতে এক ধরনের কি সৃষ্টি হয়? মুকুল। এই মুকুলটাও কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষের কারণেই হয়। ঠিক আছে? এই মুকুলটাও কি হয়? ইন্টারস্টিশিয়াল কোষের কারণেই হয়। তাহলে আমরা এখানে লিখে রাখি যে কি কাজ বলছি। একটা হচ্ছে পুনরুৎপত্তি। এক হচ্ছে কি? পুনরুৎপত্তি
পুনরুৎপত্তি মানে হচ্ছে যতগুলা টুকরা করব ততগুলা থেকে হাইড্রা হবে, নতুন করে উৎপত্তি হবে, পুনরুৎপত্তি। তারপর হচ্ছে মুকুল সৃষ্টি, মুকুল সৃষ্টি, মুকুল সৃষ্টি, মুকুল সৃষ্টি এবং ক্ষয়পূরণে ভূমিকা রাখে। এবং ক্ষয়পূরণ বা ক্ষতপূরণ, কোনো জায়গায় ক্ষয় সৃষ্টি হয়েছে ওই জায়গাতে পূরণ করা, ক্ষয়পূরণে ভূমিকা রাখে, ক্ষয়পূরণে ভূমিকা রাখে। ঠিক আছে, এই তো এগুলো জানা জিনিস, জাস্ট তোমার মতো করে একটু গুছিয়ে নিবা সুন্দর করে। পুনরুৎপত্তি মানে একটু হাইড্রাকে যতগুলো টুকরো করা হয় নতুন করে হাইড্রা তৈরি হতে পারে, মুকুল সৃষ্টি করতে পারে এবং ক্ষয়পূরণে ভূমিকা রাখে। তো দেখো এই তিনটা কাজে কেন করতে পারে, নতুন করে আবার তৈরি হয় কেন? কারণ একটা কোষ অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে, কারণ ইন্টারস্টিশিয়াল কোষটা প্রয়োজন অনুসারে অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে, এই জন্য সে পুনরুৎপত্তির ভূমিকা রাখে। মুকুল কেন সৃষ্টি হতে পারে? কারণটা হচ্ছে ওই হাইড্রাটাই কি করে, ইন্টারস্টিশিয়াল কোষটাই কি করবে, মুকুল সৃষ্টির জন্য অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। ক্ষয়পূরণটা কেন হয়? কোনো জায়গায় যদি ক্ষয় হয়ে যায় তখন এই ইন্টারস্টিশিয়াল কোষটির প্রয়োজন অনুসারে অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। এই জন্যই, কারণ এটা তাহলে এই দুইটা কাজ কিন্তু বলতে গেলে একই রকম, জাস্ট একটু খেয়াল করে পড়বা। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটাতে আসি, এখানে এই জায়গাতে যদি আসি, এখানে কোনো কিছু নাই। হ্যাঁ, এখানে তোমাদের বইয়ে এই 2 নম্বর পয়েন্ট, আমি যদিও এটা তো আমরা পার্থক্য আকারে পড়লেও আমরা কিন্তু বর্ণনা শিখতেছি এবং কাজ শিখতেছি, এই জন্য আমরা পার্থক্য আকারে পড়ছি যদিও, কিন্তু এখানে তোমাদের বইয়ে ওই রকম আর কিছু নাই, একটা কাজই আছে, গ্যাস্ট্রোডার্মিস ইন্টারস্টিশিয়াল কোষের এই একটা কাজই রয়েছে, এটাই মাথায় রাখবা, এটা মাথায় রাখলে হবে। আর এখানে 2টা কাজ রয়েছে, দুইটা কাজ খেয়াল করবা। ঠিক আছে, আশা করি তোমাদের এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। আমরা একটু সামনের দিকে আগাতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা জানো? চা জানটাও শেষ হোক, আমি সামনের দিকে আগাই। তাহলে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে সকল কিছু শেষ। এখন আমরা আসি স্নায়ুকোষ সম্পর্কে। স্নায়ুকোষ, সংবেদী কোষ, এই 2টা কোষ রয়েছে। আমরা এখন আসি সেন্সরি সেল বা স্নায়ুকোষ। সেন্সরি সেল বা স্নায়ুকোষ, স্নায়ুকোষ। আমি একটু উপরে লিখি, সেন্সরি সেল বা সংবেদী কোষ, সেন্সরি সেল বা সংবেদী কোষ, এটাকে আমরা বলবো সংবেদী কোষ। এই কোষটা 2 জায়গায় থাকে, এটা এপিডার্মিসে কিরকম সেটা আমরা পড়বো। আমরা দেখব যে এপিডার্মিসে কেমন, একটু খেয়াল করি, এপিডার্মিসে কেমন, গ্যাস্ট্রোডার্মিসে কেমন। আজানটা শেষ হোক। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, একটু দেখো এই জায়গায় একটু খেয়াল করো, 2টা স্তর রয়েছে, একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে, তাই না? একটা বাইরে এপিডার্মিস, একটা ভিতরের দিকে গ্যাস্ট্রোডার্মিস। মানে খেয়াল করো, এই যে দেখো 2টা স্তর যদি আমরা এইভাবে চিন্তা করি, হ্যাঁ 2টা স্তর যদি আমরা এইভাবে চিন্তা করি, এই যে দেখো এইগুলো হচ্ছে সংবেদী কোষ, তাই না? এইরকম লম্বা লম্বা থাকে সংবেদী কোষ।
ভিতরের স্তরেও থাকে, বাইরের স্তরেও থাকে। এটা হচ্ছে বাইরের স্তর বা এপিডার্মিস, এটা ভিতরের স্তর বা গ্যাস্ট্রোডার্মিস, তাই নয় কি? হ্যাঁ, গ্যাস্ট্রোডার্মিস। তাহলে দেখো, এই যে দেখো আমরা এখানে যেটা বলতেছি, এই যে এপিডার্মিসেও যে সংবেদী কোষটা থাকে এটাও সরু, অনেকটা লম্বা। গ্যাস্ট্রোডার্মিসেও যে সংবেদী কোষগুলো থাকে এগুলো হচ্ছে সংবেদী কোষ। হ্যাঁ, এটা হচ্ছে সংবেদী কোষ, সেন্সরি সেল বা এস। এটা সংবেদী কোষ, এটা সংবেদী কোষ। এটা এপিডার্মিসের সংবেদী কোষ, এটা গ্যাস্ট্রোডার্মিসের সংবেদী কোষ। দুই জায়গায় কোষটা কি সরু এবং লম্বা। আমরা বলতে পারি, এখানে বলতে পারি যে এরা সরু, সরু ও লম্বা। এখানে আমরা কি বলবো? সেম কথাটা বলবো, সরু ও লম্বা। এরা সরু এবং কি? এরা সরু ও লম্বা। ঠিক আছে, সহজ না? হ্যাঁ, আশা করি সরু ও লম্বা। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু টেনে দিই। তারপরে যদি আমরা আসি 2 নম্বরে, যদি চলে আসি সরু ও লম্বা। এখন খেয়াল করো একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে এই যে সংবেদী কোষটা এর মুক্ত প্রান্ত কিন্তু এটা হচ্ছে তার মুক্ত প্রান্ত, এই জিনিসটা হচ্ছে তার যুক্ত প্রান্ত। কারণ মাঝখানে এখানে মেসোগ্লিয়া থাকে না? হ্যাঁ, দুইটা কোষের মাঝখানে কি থাকবে? দুইটা স্তরের মাঝখানে তো মেসোগ্লিয়া থাকে। তো দেখো, ভালো করে খেয়াল করো, দেখো এই সংবেদী কোষটার মুক্ত প্রান্ত হচ্ছে এইটা। এই সংবেদী কোষটার মুক্ত প্রান্ত এই ভিতরের দিকে। এই সংবেদী কোষটার মুক্ত প্রান্ত বাইরের দিকে, এই প্রান্তটা মুক্ত, এটা হচ্ছে যুক্ত, মেসোগ্লিয়ার সাথে যুক্ত। হ্যাঁ, আবার এই কোষটার, এই সংবেদী কোষটার মুক্ত প্রান্ত হচ্ছে এটা ভিতরের দিকে, এই যে এটা হচ্ছে মুক্ত, এটা হচ্ছে যুক্ত। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে, খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে এর মুক্ত প্রান্ত থেকে একটা সংবেদী রোম বের হয়। এর মুক্ত প্রান্ত থেকে এপিডার্মিসের যে সংবেদী কোষ, এর মুক্ত প্রান্ত থেকে একটা রোম বের হয়, একটা চুলের মতো একটা অংশ বের হয়, একটা সংবেদী রোম বের হয়। মুক্ত প্রান্ত থেকে একটা সংবেদী রোম বের হয়, এরও মুক্ত প্রান্ত থেকে একটা সংবেদী রোম বের হয়। এটা হচ্ছে বাইরের আবহাওয়ার খবর তত্ত্বাদি নিবে, আবহাওয়ার সংবাদগুলো নিবে, তাপমাত্রার ইত্যাদি সংবাদগুলো নিবে। আর এটা খাদ্যের গুণাগুণ, খাদ্যের খোঁজখবর, খাদ্যের সংবাদগুলো নিবে। যাই হোক, কারণ এটা তো ভিতরে কি কি খাবার খাইছে এই খাবারের গুণাগুণ যাচাই করবে। যাই হোক, আমরা এই জায়গায় আসি। এটা হচ্ছে এর মুক্ত প্রান্ত থেকে একটা সংবেদী রোম বের হয়, এরও মুক্ত প্রান্ত থেকে একটা সংবেদী রোম বের হয়। আমরা এখানে লিখতে পারি এর মুক্ত প্রান্ত থেকে সংবেদী রোম বের হয়, এর মুক্ত প্রান্ত থেকে সংবেদী রোম বের হয়। ঠিক আছে, এর মুক্ত প্রান্ত থেকে কি হবে? এর মুক্ত প্রান্ত বলতে বাইরেরটা, এর মুক্ত প্রান্ত বলতে ভিতরের দিকে। হ্যাঁ, তাহলে এর মুক্ত প্রান্ত থেকেও সেম, এর মুক্ত প্রান্ত থেকে সংবেদী রোম বের হয়, সেম সংবেদী রোম বের হয়। এটা হচ্ছে সংবেদী রোম। হ্যাঁ, সংবেদী রোম বের হয়, এই যে চুলের মতো যে অংশটা, এটাই সংবেদী রোম বের হয়। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। এখানে আর কিছু আছে? হ্যাঁ, আরেকটা পয়েন্ট আছে, যুক্ত প্রান্তের কথাটা এখন বলবো। এর যুক্ত প্রান্তে কি রয়েছে? দেখো, এর যুক্ত প্রান্তে রয়েছে, আমি মেসোগ্লিয়াটা এভাবে মুছে দিলাম। হ্যাঁ, দেখো এর যুক্ত প্রান্ত থেকে কতগুলা তন্তু বের হয়। হ্যাঁ, এরকম কতগুলো তন্তু বের হয়। এর যুক্ত প্রান্ত থেকে এরকম কতগুলো তন্তু বের হয়। এই তন্তুগুলোর মধ্যে গুটিকা রয়েছে। গুটিকা মানে গিট মারা, হ্যাঁ, সুতারা গিটটা দেওয়া। তাহলে এর ভিতরের দিকেও তন্তু রয়েছে, এই তন্তু বের হয়েছে। এর ভিতরের প্রান্ত থেকেও, সংযুক্ত প্রান্ত থেকেও তন্তু বের হয়েছে। সংযুক্ত প্রান্ত থেকে কি বের হয়েছে? তন্তু বের হয়েছে। আমি তন্তুগুলো একটু এভাবে দিই, এরকম তন্তু বের হয়েছে। এর তন্তুগুলোর মধ্যে এরকম গুটিকা রয়েছে, বা ছোট ছোট গুটিকা বা গিটমারা এরকম ছোট ছোট গুটিকা রয়েছে, বা এগুলাকে নোডিউল বলা হয়। কি বলা হয়? নোডিউল বলা হয়। তাহলে আমরা কি বলবো? সংযুক্ত প্রান্ত থেকে, এর সংযুক্ত প্রান্ত থেকেও তন্তু বের হয়েছে, এর সংযুক্ত প্রান্ত থেকেও তন্তু বের হয়েছে। তন্তুগুলোর মধ্যে কি রয়েছে? তন্তুগুলোর মধ্যে গুটি রয়েছে, গুটিকা রয়েছে, বা এটাকে নোডিউল বলা হয়, নোডিউল রয়েছে। তো দুই বা ততোধিক গুটিকা বা নোডিউল যুক্ত তন্তু বের হয়েছে। দেখো, এই যে দেখো, এদিক দিয়ে বের হয়, এই যে এদিক দিয়ে বের হয়েছে সংবেদী রোম। মুক্ত প্রান্ত থেকে কি বের হয়েছে? সংবেদী রোম। এর মুক্ত প্রান্ত থেকে কি বের হয়েছে? সংবেদী রোম। ঠিক আছে, দুই প্রান্ত থেকে কি বের হয়েছে? সংবেদী রোম বের হয়েছে। কিন্তু সংযুক্ত প্রান্ত থেকে এরও কি বের হয়েছে? এরও বের হয়েছে তন্তু, এরও তন্তু বের হয়েছে,
এরও কি বের হয়েছে, তন্তু বের হয়েছে। এখন এই তন্তুগুলো কিরকম, গুটিকাযুক্ত, গুটিকা বা নডিউল যুক্ত, এদেরকে গুটিকা বা নডিউল বলা হয়, যে গুটিকা বা নডিউল যুক্ত তন্তু রয়েছে, 2 বা ততোধিক গুটিকা বা নডিউল যুক্ত তন্তু রয়েছে। এখানে তন্তু একটাও থাকতে পারে, দুইটা থাকতে পারে, আরো বেশি থাকতে পারে। হ্যাঁ, 2 বা ততোধিক নডিউল বা গুটিকা যুক্ত তন্তু রয়েছে। তো আমরা এই কথাগুলো এখানে লিখে দেই। এর সংযুক্ত প্রান্তে, এর সংযুক্ত প্রান্তে, একটু খেয়াল করি, এর সংযুক্ত প্রান্তে, এর সংযুক্ত প্রান্তে 2 বা ততোধিক, 2 বা ততোধিক, 2 বা ততোধিক, 2 বা ততোধিক নডিউল, এই যে এই গুটিগুলোকে বলবো নডিউল। হ্যাঁ, 2 বা ততোধিক, হ্যাঁ, গুটিকা বা নডিউল যুক্ত, গুটিকা বা নডিউল যুক্ত, নডিউল যুক্ত, হ্যাঁ, তন্তু রয়েছে, তন্তু বের হয়। হ্যাঁ, সংযুক্ত প্রান্তে তন্তু বের হয়। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখানে চলে আসি, এটা 3 নম্বর পয়েন্টে চলে আসি। স্যার এখানে কি বলবো, সেম কথাটা বলবো, যে এর সংযুক্ত প্রান্ত থেকেও 2 বা ততোধিক নডিউল যুক্ত তন্তু রয়েছে। এই যে তন্তুগুলো কি যুক্ত, নডিউল বা গুটিকা বা নডিউল যুক্ত তন্তু রয়েছে। তাহলে সংযুক্ত প্রান্ত থেকে সেম কথাটা বলবো, আমরা সেম কথাটা বলবো। আমি এটা লিখছি না সময় বাঁচানোর জন্য, তোমরা পরীক্ষার হলে লিখবা। হ্যাঁ, তাহলে এর সংযুক্ত প্রান্তে 2 বা ততোধিক গুটিকা বা নডিউল যুক্ত তন্তু বের হয়, এর সংযুক্ত প্রান্ত থেকে 2 বা ততোধিক নডিউল বা গুটিকা যুক্ত তন্তু বের হয়। তাহলে আমরা এই জায়গাটা আমাদের কমপ্লিট। তাহলে আমাদের বর্ণনা কিন্তু শেষ, আমাদের বর্ণনা কি শেষ। এখানে 3টা পয়েন্ট, এখানে কি সেম 3টা পয়েন্ট। এখন আমরা যে কাজটা করব, যে কাজ পড়বো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এদের কাজটা পড়ে ফেলা। এরা আসলে কি কাজ করে, সংবেদী কোষের কাজই হচ্ছে সংবাদ বহন করা। সংবেদী কোষ তোমরা কি ঠিক মতো দেখতে পাচ্ছ? হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। সংবেদী কোষের কাজ কি, সংবাদ বহন করা। হ্যাঁ, তাহলে এর কাজ কি হবে, এই সংবেদী কোষের মানে বাইরের দিকে যে সংবেদী কোষটা থাকে, আমরা যদি এইভাবে চিন্তা করি, হ্যাঁ, এই বাইরের দিকে একটা সংবেদী কোষ থাকে, ভিতরের দিকে সংবেদী কোষ থাকে। তো বাইরের দিকে সংবেদী কোষের কাজ কি, বাইরের সংবাদগুলো গ্রহণ করে সংবেদী রুমের মাধ্যমে। আর এই ভিতরের সংবেদী কোষের কাজ কি, তোমাকে যদি এইভাবে লম্বা করে আমি চিত্রটা এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবা, অনেকটা ধারণা করতে পারবা। যে দেখো, এদের বাইরের দিকে একটা সংবেদী কোষ থাকবে, একটা সংবেদী রুম থাকবে। বাইরের দিকে সংবেদী কোষ, একটা সংবেদী রুম, এটা আবহাওয়ার সংবাদগুলো গ্রহণ করবে। হ্যাঁ, এরকম আবহাওয়া, হ্যাঁ, তাপমাত্রা ইত্যাদি সংবাদ গ্রহণ করবে। আর ভিতরের দিকে যে সংবেদী কোষগুলো থাকবে, ভিতরের দিকে যে সংবেদী কোষগুলো থাকবে, এরা কি করবে, এরা কি করবে, এরা কি করবে, ওই যে ভিতরে যে খাবারটা খাবে, এরা মুখছিদ্র দিয়ে যে খাবারটা ঢুকবে, ওই খাবারের গুণাগুণ যাচাই করবে, খাবারটা দেখবে খাবারটা টেস্ট কিরকম, খাবারটা কি প্রোটিন জাতীয় নাকি শর্করা জাতীয় নাকি চর্বি জাতীয়, এই জিনিসগুলো এরা এই সংবাদগুলো গ্রহণ করবে। তাহলে এরা হচ্ছে আবহাওয়ার খবর গ্রহণ করবে। এরা হচ্ছে কি, এই ফাঁকা জায়গাটার নাম কি, সিলেন্টারন না, এই যে পুরা জায়গাটা, যে পুরো গহ্বরটার নাম কি, সিলেন্টারন গহ্বর। তো এই সিলেন্টারন গহ্বরটাতে এই যে পুরা ঘর বা পুরা জায়গাটার নাম সিলেন্টারন। তো সিলেন্টারনের ভিতর কিরকম খাবার গ্রহণ করছে সেই খবরগুলো এরা নিবে। আর এটা আবহাওয়া থেকে খবর নিবে। এই কোষগুলো, এই যে এপিডার্মিসের যে সংবেদী কোষ, এরা আবহাওয়া থেকে খবরগুলো গ্রহণ করবে। আর এরা এই ভিতরের দিকে যারা রয়েছে, এরা খাবারের গুণাগুণ যাচাই করবে। তাদের কাজগুলো এমনিতেই বোঝা যাচ্ছে। তাহলে 1 নম্বর কাজ, এখানে 1 নম্বর কাজটা কি, এখানে 1 নম্বর হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। হ্যাঁ, পরিবেশ থেকে আমরা এখানে বলবো যে পরিবেশ থেকে উদ্দীপনা, পরিবেশ থেকে উদ্দীপনা, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কোথায় পাঠাবে। এই যে দেখো, এই যে সংবেদী স্নায়ুর মাধ্যমে এরা কি করবে, সংবাদটা গ্রহণ করবে। এবং এরা কোথায় পাঠাবে, এই যে পরিবেশ থেকে উদ্দীপনা, এই যে বাইরে তো পরিবেশ, বাইরে থেকে পরিবেশ, তো পরিবেশ থেকে উদ্দীপনাটা গ্রহণ করবে। এই যে দেখো, এই যে উদ্দীপনাটা এদিক দিয়ে গ্রহণ করবে, গ্রহণ করে কোথায় পাঠাবে, এই যে তোমাদেরকে একটু করে বলি, এই যে গ্রহণ করে তাদের তো স্নায়ুতন্ত্র রয়েছে না, এরকম স্নায়ুতন্ত্র রয়েছে। হ্যাঁ, তো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুতন্ত্রের মাধ্যমে এরা স্নায়ু কোষে পাঠাবে। এই জায়গাটার মধ্যে একটু করে জেনে রাখো তোমরা, এই জায়গাটার মধ্যে একটা জিনিস থাকবে, এখানে কিছু স্নায়ু কোষ থাকবে। কি থাকবে, স্নায়ু কোষ থাকবে। এখানে স্নায়ু কোষ থাকবে, এরকম ভাবে কিছু স্নায়ু কোষ থাকবে। তা দেখো, এই যে সংবেদী কোষ, এটা হচ্ছে সংবেদী কোষ, বাইরে থেকে সংবাদ গ্রহণ করে এই স্নায়ু কোষগুলোতে পাঠাবে। তো এরাও কি করবে, এটা হচ্ছে সংবেদী কোষের সংবেদী রোম, এটা ভিতরের খাবারটা
যাচাই করে এরা কি করবে, ওই সংবিধি রুমের মাধ্যমে এরা স্নায়ু কোষে পাঠাবে। তো দেখো এদের কাজই হচ্ছে সংবাদ গ্রহণ করা। সংবিধি কোষের কাজ হচ্ছে সংবাদ গ্রহণ করে স্নায়ু কোষে পাঠাবে। কার কাছে পাঠাবে? এগুলো হচ্ছে স্নায়ু কোষ। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে স্নায়ু কোষ। মেসোগ্লিয়া ঘেঁষে থাকে, হ্যাঁ, স্নায়ু কোষ। এই মেসোগ্লিয়ার দুই পাশ দিয়ে থাকবে। তাহলে এরা হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে প্রেরণ করে। কোথায় প্রেরণ করে? স্নায়ু কোষে প্রেরণ করে। এতটুকু বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানাও তো। স্নায়ু কোষে প্রেরণ করে, প্রেরণ করে। এটা হচ্ছে সংবিধি কোষ তার সংবিধি রুমের মাধ্যমে, এটা সংবিধি কোষ তার সংবিধি রুমের মাধ্যমে সংবাদটা গ্রহণ করে স্নায়ু এই তন্তুগুলোর মাধ্যমে স্নায়ু কোষে পাঠাবে। কোথায় পাঠাবে? তাহলে সংবিধি কোষের কাজই হচ্ছে সংবাদটা, সংবিধি কোষের কাজ হচ্ছে সংবাদ গ্রহণ করবে, স্নায়ু কোষে প্রেরণ করবে, সংবাদ গ্রহণ করবে, স্নায়ু কোষে প্রেরণ করবে। তো এটা হচ্ছে সংবিধি কোষ। এটা হচ্ছে কি কোষ? সংবিধি কোষ। এটা কি করবে? পরিবেশ থেকে সংবাদ গ্রহণ করে স্নায়ু কোষে পাঠাবে। এটাও সংবিধি কোষ। এটা খাদ্যের গুণাগুণ যাচাই করে স্নায়ু কোষে প্রেরণ করবে। এবং স্নায়ু কোষগুলো কই থাকবে? এটা যদি মেসোগ্লিয়া হয়, এটা যদি মেসোগ্লিয়া হয়, মেসোগ্লিয়া ঘেঁষে এই স্নায়ু কোষগুলো থাকবে। মেসোগ্লিয়া ঘেঁষে কি থাকবে? স্নায়ু কোষগুলো থাকবে এরকম মেসোগ্লিয়া ঘেঁষে। এখানে যদিও মেসোগ্লিয়াটা আমি আঁকি নাই বোঝার সুবিধার জন্য, এই যে স্নায়ু কোষগুলো এটা মেসোগ্লিয়া ঘেঁষে দুই পাশ দিয়ে থাকবে। ঠিক আছে? এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু করে জানাও। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখানে এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? এটা যেমন পরিবেশ থেকে সংবাদ গ্রহণ করে, পরিবেশ থেকে উদ্দীপনা বলতে সংবাদ, হ্যাঁ, উদ্দীপনা বলতে তাপমাত্রা হইতে পারে, হ্যাঁ, আবহাওয়ার বিভিন্ন রূপ হইতে পারে, হ্যাঁ। তো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে পাঠাবে, এটা হবে। আর এটা কি করবে? এটা হচ্ছে সিলেন্টেরনে, মানে এই যে ফাঁকা জায়গাটার মধ্যে, হ্যাঁ, গহ্বরটার মধ্যে এই সিলেন্টেরনে প্রবেশিত খাদ্যের গুণাগুণ যাচাই করে এটা স্নায়ু কোষে পাঠায়। তাহলে ভিতরেরটা কাজ কি? ভিতরেরটা কাজ কি? সিলেন্টেরনে প্রবেশিত খাদ্যের গুণাগুণ যাচাই করে ভিতরেরটা কাজ হচ্ছে সিলেন্টেরনে প্রবেশিত, সিলেন্টেরনে যে খাবারটা ঢুকছে সেটা হচ্ছে সিলেন্টেরনে, সিলেন্টেরনে, সিলেন্টেরনে প্রবেশিত খাদ্যের, প্রবেশিত খাদ্যের, প্রবেশিত খাদ্যের গুণাগুণ, প্রবেশিত খাদ্যের গুণাগুণ, গুণাগুণ যাচাই করে, যাচাই করে, যাচাই করে কোথায় পাঠাবে? স্নায়ু কোষে পাঠাবে। স্নায়ু কোষে পাঠাবে। এরাও স্নায়ু কোষে পাঠায়, এরাও স্নায়ু কোষে পাঠায়, হ্যাঁ, স্নায়ু কোষে পাঠায়, প্রেরণ করে, প্রেরণ করে। ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গিয়েছো। এটা আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। এই যে আমার তিনটা বর্ণনা, এই যে দেখো, তিনটা হচ্ছে বর্ণনা আর একটা হচ্ছে কাজ, শেষ। একটা একটা করে কাজ। ঠিক আছে? এখানে, হ্যাঁ, এই তো, এই তো এখানে শেষ। ঠিক আছে, এটা আমাদের কাজ শেষ। আমরা কি নেক্সটে যাব? আমরা নেক্সটে যাব কি না? তাহলে আমাদের এই জিনিসটা সেন্সরি সেল বা সংবিধি কোষের, আমি যদি একটু সামারাইজ করি তোমাদেরকে, এরাও সরু হবে ও লম্বা হবে, এরকম সরু এবং লম্বা, সরু একটু লম্বা হবে, এরাও সরু ও লম্বা হবে, সিম্পল। তারপরে এরা মুক্ত প্রান্তে কি রয়েছে? মুক্ত প্রান্তে একটা সংবিধি রুম রয়েছে, এর মুক্ত প্রান্তে রয়েছে, এর মুক্ত প্রান্তে কি রয়েছে? একটা সংবিধি রুম রয়েছে। এর সংযুক্ত প্রান্তে কি রয়েছে? এর সংযুক্ত প্রান্তে, হ্যাঁ, এর সংযুক্ত প্রান্তে কি রয়েছে? এরকম তন্তু রয়েছে। এর সংযুক্ত প্রান্তে কি রয়েছে? এরকম তন্তু রয়েছে। তন্তুগুলোর মধ্যে কি রয়েছে? নডিউল যুক্ত। তাহলে দেখো সুজানা, প্রথম আমি কি বলবো? সরু ও লম্বা। এখানেও সরু, এখানেও সরু লম্বা, এটাও সরু লম্বা। তাহলে এর মুক্ত প্রান্তে কি আছে? এর মুক্ত প্রান্তে কি আছে? এর সংযুক্ত প্রান্তে কি আছে? এর সংযুক্ত প্রান্তে কি রয়েছে? এর মুক্ত প্রান্তে সংবিধি রুম, এর মুক্ত প্রান্তে সংবিধি রুম। এর সংযুক্ত প্রান্তে লম্বা লম্বা তন্তু, এর সংযুক্ত প্রান্তে লম্বা লম্বা তন্তু রয়েছে। এটার কাজ কি? পরিবেশ থেকে খবরটা গ্রহণ করে স্নায়ু কোষে পাঠায়। এত কি সিলেন্টারের ভিতরে যে খাবারটা গেছে সেই খাবারের গুণাগুণ যাচাই করে সেটাও স্নায়ু কোষে পাঠায়। সিম্পল। এখন তুমি বলতে পারবো না, চোখ বন্ধ করে একটু চিন্তা করো আমার সাথে। এরাও সরু ও লম্বা, এরাও সরু ও লম্বা। এর মুক্ত প্রান্তে কি রয়েছে? সংবিধি রুম। এর মুক্ত প্রান্তে কি রয়েছে? সংবিধি রুম। এর সংযুক্ত প্রান্তে কি রয়েছে? নডিউল যুক্ত 2 বা ততোধিক তন্তু রয়েছে। এরও কি রয়েছে? নডিউল যুক্ত 2 বা ততোধিক তন্তু রয়েছে। এর কাজটা কি? পরিবেশ থেকে সংবাদ গ্রহণ করে স্নায়ু কোষে পাঠায়। এর কাজটা কি? সিলেন্টারেনে প্রবেশিত খাদ্যের গুণাগুণ যাচাই করে স্নায়ু কোষে পাঠায়। ক্লিয়ার? তো আমার বুঝাইতে হয়তো একটু সময় লাগতেছে, কিন্তু তুমি যখন বুঝে যাবা তখন তোমার কাছে এই জিনিসগুলো
আসলে আশা করি সহজ লাগবে যদি তুমি একটু পড়াটা খেয়াল করে পড়ো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি একটু করে মুছে দিই এটা। হ্যাঁ, আশা করি এটা আমরা এখন চলে যাব আজকের লাস্ট টপিকটাতে যাব। আমরা আজকের লাস্ট টপিকটা হচ্ছে স্নায়ুকোষ। হ্যাঁ, স্নায়ুকোষটা হচ্ছে অনেকটা স্নায়ুকোষটা হচ্ছে আমাদের অনেকটা পাশের বাসার আন্টিদের মতো। হ্যাঁ, একটু পরে বলবো কেন। হ্যাঁ, স্নায়ুকোষ খেয়াল করো, এই হচ্ছে আমাদের স্নায়ুকোষ। স্নায়ুকোষটা একটু খেয়াল করি আমরা, দুইটা জায়গায় স্নায়ুকোষটা থাকবে, এপিডার্মিসও থাকবে, গ্যাস্ট্রোডার্মিসও থাকবে, এটা তো অলরেডি আমরা জানি। এটা এপিডার্মিসও থাকবে, এটা এপিডার্মিসে থাকবে, এটা গ্যাস্ট্রোডার্মিসেও থাকবে, দুই জায়গায় থাকবে এপিডার্মিস এবং কি গ্যাস্ট্রোডার্মিস। হ্যাঁ, লাইনটা ব্যাক হয়ে গেছে। এই তো, এই আমরা তাও ব্যাক হয়ে গেছে। আসলে আমার শরীর টরীর বেশি একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে আমি আবার ক্যামেরা নাড়াই ফেলছি। হ্যাঁ দেখো, এই স্নায়ুকোষটা কি, দেখো আমি তোমাদেরকে চিত্রটা আগে একটু দেখাই তোমাকে। চিত্রটা হচ্ছে এরকম যে একটু আগে আমরা কি পড়লাম যে বাইরের দিকে একটা স্তর রয়েছে না, আর ভিতরের দিকে আর একটা স্তর আছে। হ্যাঁ তাই না, আমি আরেকটু ফাঁকা করে আঁকি। হ্যাঁ, আরেকটু ফাঁকা করে আঁকি তাহলে বুঝতে পারবা। একটু বড় করেই আঁকি। হ্যাঁ, বড় করেই আঁকি। ধরো বাইরের দিকে একটা স্তর, ধরো এটা হচ্ছে ধরো এপিডার্মিস। হ্যাঁ, এটা হচ্ছে স্তরটার নাম হচ্ছে ধরো এপিডার্মিস, এটা নাম হচ্ছে ধরো এপিডার্মিস, এটা হচ্ছে ধরো গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস। এখন একটা বিষয় খেয়াল করো স্যার, কি বিষয়? বিষয়টা হচ্ছে যে এই স্তর স্নায়ুকোষ আছে, মানে একটু আগে আমরা কি পড়লাম, একটু আগে পড়লাম যে এখানে সংবিধি কোষ আছে, এদেরও কি রয়েছে, সংবিধি কোষ রয়েছে, তাই না? আচ্ছা যাই হোক, এপিডার্মিসের সংবিধি কোষ আছে, এরও সংবিধি কোষ আছে, এর সংবিধি রুম রয়েছে, এর সংবিধি রুম রয়েছে, এরও কি রয়েছে, ভিতরের দিকে সংবিধি রুম আছে। এখন এরা করেটা কি? এরা করবে হচ্ছে এটা বাইরে থেকে সংবাদ গ্রহণ করবে, এও বাইরে থেকে সংবাদ গ্রহণ করবে। সংবাদ গ্রহণ করে কি করে? সংবাদ গ্রহণ করে এই তন্তুগুলোর মাধ্যমে ছড়ায় দিবে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি বলি এটা তো এপিডার্মিস, এটা তো গ্যাস্ট্রোডার্মিস, এটা এপিডার্মিসের সংবিধি কোষ, এটা গ্যাস্ট্রোডার্মিসের সংবিধি কোষ, আমরা কি পড়তেছি স্নায়ুকোষ। সংবিধি কোষের সাথে স্নায়ুকোষের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এরকম, দেখো। আচ্ছা আমরা এই মাঝখানে কি আছে একটু বলি তো, মাঝখানে মেসোগ্লিয়া না, মাঝখানে কি আছে? মাঝখানে আছে মেসোগ্লিয়া। আচ্ছা আমি এটা একটু এইভাবে লিখি, মাঝখানে আছে মেসোগ্লিয়া। আমরা যদি একটু করে বলি মাঝখানে একটু মেসোগ্লিয়াটা দিয়ে দিই, ধরো এটা হচ্ছে মেসোগ্লিয়া, ঠিক আছে? এটা এপিডার্মিস, এটা গ্যাস্ট্রোডার্মিস, আর মাঝখানে কি বলো? মাঝখানে হচ্ছে মেসোগ্লিয়া, মাঝখানে হচ্ছে মেসোগ্লিয়া, ঠিক আছে? মাঝখানে কি? মেসোগ্লিয়া। তো এটা হচ্ছে মেসোগ্লিয়া। এখন দেখো এটা খেয়াল করো, মেসোগ্লিয়াটা আমি একটু পাতলা করেই আঁকলাম, কারণ হচ্ছে এখানে আমাদের আরো কাজ আছে। মেসোগ্লিয়া। এখন দেখো এটা সংবিধি কোষ, এটা সংবিধি কোষ, এরা সংবাদ বাইরে থেকে সংবাদ গ্রহণ করবে দুইটা তন্তুর মাধ্যমে দিয়ে, ওরা কোথায় পাঠিয়ে দিবে? ওরা এরকম পড়বে, ওরা হচ্ছে এরকম, এই যে দেখো এই যে এইখানে থাকবে, এই যে এইখানে থাকবে স্নায়ুকোষ। হ্যাঁ, এই যে স্নায়ুকোষ, এই যে এইভাবে মেসোগ্লিয়া গেসে এই যে স্নায়ুকোষ থাকবে, এই যে মেসোগ্লিয়া গেসে কি থাকবে? স্নায়ুকোষ থাকবে। এই যে এখানে মেসোগ্লিয়া গেসে, এই যে মাঝখানে এটা যদি মেসোগ্লিয়া হয়, দেখো ভালো করে খেয়াল করো, এই যে মাঝখানে এই কোষটা যদি, এই স্তরটা যদি মেসোগ্লিয়া হয়, অকোষীয় স্তর, এটা মেসোগ্লিয়া গেসে স্নায়ুকোষগুলো অবস্থান করবে, মেসোগ্লিয়া গেসে স্নায়ুকোষগুলো অবস্থান করবে। তো কোথায় অবস্থান করতেছে? মেসোগ্লিয়া ঘেঁষে। তো প্রথমে আমি বলে দিতে পারি যে এইগুলি হচ্ছে আমার স্নায়ুকোষ, এইগুলো হচ্ছে কি? স্নায়ুকোষ। আমি এটাই পড়তেছি। তাহলে দেখো প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে এই যে দেখো, যদি একটু ভালো করে যদি আমরা খেয়াল করি, এরা দুইটাই স্নায়ুকোষ। এরাও স্নায়ুকোষ, এরাও কি? স্নায়ুকোষ। দেখো ভালো করে বুঝো জিনিসটা, এটা হচ্ছে সংবিধি কোষ, সংবিধি কোষ সংবাদ গ্রহণ করে স্নায়ুকোষগুলোতে পাঠাবে, আর এরাও সংবিধি কোষ সংবাদ গ্রহণ করে এই যে দুই পাশের স্নায়ুকোষগুলোতে পাঠাবে। হ্যাঁ, আমরা বলতে পারি এই স্নায়ুকোষগুলো আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি কিন্তু স্নায়ুকোষ। সংবিধি কোষ কিন্তু একটু আগে পড়া হয়ে গেছে, আমরা এখানে মূলত পড়তেছি স্নায়ুকোষ। তো
এই যে সংবেদী কোষ সংবাদ গ্রহণ করে স্নায়ুকোষগুলোতে পাঠাচ্ছে, সংবাদটা স্নায়ুকোষে পাঠাচ্ছে। এখানেও সংবেদী কোষ সংবাদটা জাস্ট গ্রহণ করবে, স্নায়ুকোষে পাঠাচ্ছে। এই যে স্নায়ুকোষ, এই যে স্নায়ুকোষ, এটাই আমরা পড়ছি। এই স্নায়ুকোষগুলো কোথায় থাকবে? এই স্নায়ুকোষগুলো মেসোগ্লিয়াকে ঘেঁষে অবস্থান করে। এই যে মাঝখানে যদি মেসোগ্লিয়া হয়, মেসোগ্লিয়া ঘেঁষে এই স্নায়ুকোষগুলো অবস্থান করে। আমরা বলতে পারি, এখানে বলতে পারি কি, এখানে বলবো এই যে এই স্নায়ুকোষগুলো কোথায় অবস্থান করে? এই স্নায়ুকোষগুলো, এই বাইরের দিকের স্নায়ুকোষগুলো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, এই ভিতরের দিকের স্নায়ুকোষগুলো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। তা আমরা কি বলবো? মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। এখানে অনেকেই জিজ্ঞেস করো অনেক সময় যে স্যার এই চিত্রগুলো কি আঁকা দরকার আছে? না, এটা তোমার জাস্ট বোঝার জন্য এঁকে রাখছি। তোমরা চাইলে এঁকে রাখতে পারো, আর না আঁকলেও অসুবিধা নেই, কারণ তুমি এখন রিডিং পড়লে বুঝে যাবা, কারণ তোমার মাথায় এটা সেট হয়ে গেছে আশা করি। তাহলে এখন আর এইটা জাস্ট এইটা মনে রাখার জন্য আমি চিত্রটা আঁকছি। হ্যাঁ, তো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। এখানে কি হবে? এদের এই যে এই স্নায়ুকোষগুলো, এই এপিডার্মিসের স্নায়ুকোষগুলো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, আবার এই যে গ্যাস্ট্রোডার্মিসের স্নায়ুকোষগুলো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। আমরা এই কথাটা বলবো, মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, আচ্ছা, এই আমাদের একটা পয়েন্ট চলে গেল। তারপর হচ্ছে আমরা যদি একটু সামনের দিকে আসি, যে আর কি বলতে পারি এখানে, দেখো, হ্যাঁ একটু করে খেয়াল করো যে আমরা যদি বলি, একটা নর্মালি তোমাদের এই জিনিসটা একটু করে বলে রাখা দরকার। সেটা হচ্ছে তোমরা অনেক সময় মানে ক্লাস 10-এও পড়েছ তোমরা স্নায়ুকোষ, ইন্টারমিডিয়েটের স্নায়ুকোষ পড়েছো কিনা আমি জানি না। তো যাই হোক, এই স্নায়ুকোষের বলতে আমরা জানি স্নায়ুকোষ অনিয়ত আকার বিশিষ্ট, আর নির্দিষ্ট কোনো আকার নাই। এরকম অনিয়ত আকার বিশিষ্ট, এরকম ছিল না, আকারটা নির্দিষ্ট না, এদের আকারটা অনিয়ত। নিয়ত আকার কোনটা? নিয়ত বলতে তুমি গোলাকার, ডিম্বাকার এগুলো বলতে পারবা। তো গোলাকার একটা নিয়মিত আকার, ডিম্বাকার একটা নিয়মিত আকার, বর্গাকার একটা নিয়মের মধ্যে ফেলতে পারছো তুমি, বর্গাকার। আয়তকার একটা নিয়মিত আকার। ওই যে বর্গাকার, গোলাকার, ডিম্বাকার এইরকম আকারের মধ্যে যদি না ফেলা যায়, তো সেটাকে আমরা বলি অনিয়ত আকার। নিয়ত আকার কোনগুলো আমি আবারও বলছি, নিয়ত আকার কোনগুলো? নিয়ত আকার হচ্ছে গোলাকার, ডিম্বাকার, বর্গাকার, আয়তাকার, বহুভুজাকার এইরকম যদি বলা যায়, তো সেটা হচ্ছে নিয়ত আকার। এইগুলোর বাইরে যদি থাকে সেইগুলোকে বলা হয় অনিয়ত আকার, সেগুলোকে কি বলা হয়? অনিয়ত আকার। তো দেখো, এই স্নায়ুকোষগুলো গোলাকার বা ডিম্বাকার এগুলো বলা যায় না, দেখো এটাকে বলা যায়। এর কোষগুলো অনেকটা এইরকম, এই যে এখানে কোষগুলো যদিও আমি আকার সুবিধার্থে এইভাবে আঁকছি, এর কোষগুলো এরকম হবে, এর কোষগুলো এরকম হবে, এই যে এরকম হবে, কোনো আকার হবে না, কোনো নির্দিষ্ট আকার বলতে পারবো না, এটা অনিয়ত আকার। তাহলে দেখো, এরাও অনিয়ত। আমাদের স্নায়ুকোষগুলো আমাদের দেহে ক্লাস 10-এ যেমন পড়ছিলাম, আমাদের দেহের স্নায়ুকোষগুলো যেমন অনিয়ত আকার, এখানে স্নায়ুকোষ বলতে অনিয়ত আকার বিশিষ্ট। তাহলে আমরা দুই জায়গায় কথাটা বলবো যে অনিয়ত আকার বিশিষ্ট। এরাও অনিয়ত আকার বিশিষ্ট, এরাও কি অনিয়ত আকার বিশিষ্ট, অনিয়ত আকার বিশিষ্ট। হ্যাঁ, এরাও কি বলবো? এদেরকেও আমরা কি বলবো? অনিয়ত আকার বিশিষ্ট, অনিয়ত আকার বিশিষ্ট, অনিয়ত আকার বিশিষ্ট। তাহলে আমি আবারও বলি, গোলাকার, ডিম্বাকার, বর্গাকার, বহুভুজাকার বিভিন্ন আকারে যদি বলি, সেটাকে আমরা বলি নিয়ত আকার। এগুলোর বাইরে যে আকারগুলো সেগুলোকে বলা হয় অনিয়ত আকার। তাহলে আমাদের স্নায়ুকোষ যেমন অনিয়ত আকার, এদেরও অনেকটা অনিয়ত আকার বিশিষ্ট, অনিয়ত আকার বিশিষ্ট। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তারপরে দেখো, এই জিনিসটা যদি বুঝে থাকি, তারপর 3 নম্বর পয়েন্ট, হ্যাঁ 3 নম্বর পয়েন্ট, এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। হ্যাঁ, আমরা এখান থেকে মনে রাখবো একটা ক্ষুদ্র একটা কি রয়েছে, আমরা যদি এইভাবে চিন্তা করি, এটার গঠনটা যদি এইভাবে পড়তে পারি, আমাদের স্নায়ুকোষগুলো কীরকম, আমাদের স্নায়ুকোষগুলোতে কীরকম রয়েছিল, আমাদের স্নায়ুকোষগুলোতে একটা কোষ দেহ ছিল না, এটা হচ্ছে একটা কোষ দেহ আর কতগুলো তন্তু রয়েছিল, তাই না? এখানে অনেকটা এরকম, এই যে স্নায়ুকোষগুলো দেখতেছো, হ্যাঁ এই যে একটা কোষ দেহ, এই যে একটা হচ্ছে কোষ দেহ, এই যে একটা কোষ দেহ, হ্যাঁ আর বিভিন্ন তন্তু রয়েছে। যদিও আমি এটা এইভাবে আঁকছি, এটা আসলে এইরকম থাকবে, বিভিন্ন হ্যাঁ অনিয়ত আকারের থাকবে। তো দেখো, এরা কি বলবো আমরা, একটি ক্ষুদ্র কোষ দেহ থাকবে, আবার কি থাকবে খেয়াল করো, এখানে একটা ক্ষুদ্র কোষ দেহ থাকবে এবং কি থাকবে বলো, কতগুলা তন্তু থাকবে, কতগুলা কি থাকবে, তন্তু থাকবে। তাহলে এই যে দেখো তন্তু তন্তু তন্তু, এইগুলাকে আমরা কি বলবো, এই তন্তুগুলোকে আমরা তন্তু না বলে এটা আমরা স্নায়ুরোম বলতে পারি। কি বলতে পারি? স্নায়ুরোম। এদেরকে আমরা কি বলবো? স্নায়ুরোম বলবো। এদেরকে আমরা কি বলবো? স্নায়ুরোম বলবো। তো দেখো,
এই যে সুতাগুলো দেখতেছি এটাকে আমরা স্নায়ুরোম বলবো, আর মাঝখানে যে দেহটা এটাকে আমরা বলবো, হ্যাঁ, এটাকে আমরা বলবো কোষ দেহ। তো দেখো দুই রকমের জিনিস রয়েছে, একটা ক্ষুদ্র কোষ দেহ রয়েছে আর চারদিকে স্নায়ুরোম রয়েছে। ক্ষুদ্র কোষ দেহ রয়েছে, চারদিকে কি রয়েছে, কতগুলা স্নায়ুরোম রয়েছে। মজার বিষয় হচ্ছে এইগুলোর মধ্যে কি রয়েছে, এরকম ছোট ছোট গুটিকা রয়েছে বা নডিউল রয়েছে। দেখো আমি তোমাদেরকে যদি একটু করে মনে করায় দিই, সংবেদী কোষ থেকে যেগুলো বের হয়েছিল সেগুলো হচ্ছে সংবেদী কোষগুলো থেকে যেগুলো বের হয়েছিল সেগুলো হচ্ছে তন্তু। হ্যাঁ, কতগুলা তন্তু বের হয়েছিল, তার মধ্যে গুটিকা ছিল। এখান থেকে তন্তু বের হয়েছে, এই তন্তুগুলোকে আমরা বলতেছি স্নায়ুরোম, তার মধ্যেও গুটিকা, তার মধ্যে কি রয়েছে, গুটিকা রয়েছে। তা আমরা এইভাবে বলি, আমরা বলি যে এদের একটি ক্ষুদ্র কোষদেহ, একটা ক্ষুদ্র কোষদেহ রয়েছে, এই যে একটা ক্ষুদ্র কোষদেহ রয়েছে আর গুটিকা বা নডিউলযুক্ত স্নায়ুরোম রয়েছে। এদের ক্ষুদ্র কোষদেহ রয়েছে, এদের ক্ষুদ্র কি রয়েছে, এদের ক্ষুদ্র কোষদেহ, এদের একটি ক্ষুদ্র কোষদেহ, এবং কি রয়েছে, কতগুলো স্নায়ুরোম রয়েছে এবং নডিউলযুক্ত, দুই বা ততোধিক নডিউলযুক্ত গুটিকাময় নডিউলযুক্ত, হ্যাঁ, দুই বা ততোধিক গুটিকা বা নডিউলযুক্ত নডিউলযুক্ত কি রয়েছে বলতো, স্নায়ুরোম। হ্যাঁ, শাখা বিশিষ্ট, এগুলোর আবার শাখা প্রশাখা থাকবে, এরকম আবার শাখা ড্যান্ড্রাইডের মতো, আমাদের যেমন ড্যান্ড্রাইড ছিল এরকম শাখান্বিত স্নায়ুরোম থাকে। তো দেখো কথাটা কিন্তু খেয়াল করো, এটা তুমি নিজের ভাষায় লিখবা, একদম হুবহু আমার মতো লিখতে হবে এমন কোনো কথা না। স্নায়ুরোম থাকে, মেন জিনিসটা কি, মেন জিনিসটা হচ্ছে, তাহলে দেখো মেন জিনিসটা কি, এদের একটি ক্ষুদ্র কোষ দেহ, যে একটি ক্ষুদ্র কোষ দেহ এবংটা দুইবার হয়ে গেছে, এদের একটা ক্ষুদ্র কোষ দেহ এবং দুই বা ততোধিক, এই যে দুই বা ততোধিক, এই যে গুটিকা, দুই বা ততোধিক গুটিকা বা নডিউলযুক্ত শাখান্বিত স্নায়ুরোম থাকে। দুই বা ততোধিক নডিউলযুক্ত শাখান্বিত স্নায়ুরোম থাকে। শাখান্বিত স্নায়ুরোম, এই যে স্নায়ুরোমগুলো, যে মূল কথা হচ্ছে এখানে কি থাকতেছে, এখানে একটা কোষ দেহ থাকতেছে, মূল কথা হচ্ছে একটা কোষ দেহ থাকতেছে আর একটা স্নায়ুরোম থাকতেছে, একটা না দুই বা ততোধিক স্নায়ুরোম। তো একটা কোষ দেহ, দুই বা ততোধিক স্নায়ুরোম, একটি কোষ দেহ, দুই বা ততোধিক স্নায়ুরোম, ওই স্নায়ুরোমগুলোর মধ্যে গুটিকা বা নডিউলযুক্ত থাকবে। তাহলে একটা ক্ষুদ্র কোষ দেহ, এই যে একটা ক্ষুদ্র কোষ দেহ থাকবে মাঝখানে, আর দুই বা ততোধিক স্নায়ুরোম থাকবে, এগুলো কিরকম, নডিউল বা গুটিকাযুক্ত। হ্যাঁ, তো এই যে কথাগুলো আমি লিখলাম, এই কথাগুলোই হচ্ছে সেম টু সেম এখানে লিখবা, সেম, এটাও সেম, এখানে যা আছে এটাও অনিয়ত আকার বিশিষ্ট, এটাও সেম। এই যে পড়া মনে রাখার জন্য, এই যে পরীক্ষার হলে আবার সেম দিয়ে আসবে না। হ্যাঁ, বলবো যে তুমি লেজি, এখানে আমি তো আর পরীক্ষা দিচ্ছি না, জাস্ট এখানে যা আছে সেম, এখানে সেম, মানে পড়া কমে যাবে। এখানে যা আছে এখানেও সেম, পড়া কমেছে, এখানেও কিন্তু সেম, দেখছো। এই যে দেখো আমরা পড়া কিন্তু একটা পড়তেছি, আমার আরেকটা পড়া হয়ে যাচ্ছে, এক দিলে তিন পাখি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো এই জন্য পাশাপাশি করে পড়ানোর উদ্দেশ্য এটা যে আমরা পড়বো একটা, কিন্তু খেয়াল করে পড়বো, দেখা যায় যে অটোমেটিক আরেকটা জিনিস হয়ে যাচ্ছে। আমি প্রথম থেকে যদি বলি একটু ভালো করে খেয়াল করে, এখন চিত্রটা মনে মনে ইমাজিন করো, সেটা কি, এটা হচ্ছে মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। এই যে স্নায়ুকোষগুলো কোথায় অবস্থান করবে, মেসোগ্লিয়া দুই পাশে, মেসোগ্লিয়ার দুই পাশে মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, এখানেও মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করবে। তারপরে এরাও স্নায়ুকোষ মানেই তো অনিয়ত আকার, এরাও অনিয়ত আকার বিশিষ্ট। আচ্ছা, এদের কি থাকবে, অনিয়ত আকারটার মধ্যে কি থাকবে, মাঝখানে একটা ক্ষুদ্র কোষ দেহ থাকবে আর কয়েকটা স্নায়ুরোম থাকবে। এই যে কয়েকটা স্নায়ুরোম থাকবে, এই স্নায়ুরোমগুলো কেমন হবে, শাখান্বিত হবে, নডিউলযুক্ত হবে। এই যে শাখান্বিত এবং নডিউলযুক্ত, তাহলে কোষ দেহ থাকবে, স্নায়ুরোম থাকবে। তো এখানে আমরা যা পড়লাম এখানে হুবহু তাই, জাস্ট তুমি একটু খেয়াল করে পড়বা। তাহলে এখন আমাদের বর্ণনা কিন্তু শেষ। এখন আমরা যে কাজটা করতে যাব, স্যার কি কাজ করবেন, আমরা এখন কাজ করব হচ্ছে এদের কাজটা পড়বো। হ্যাঁ, আমরা কি করব, ওদের কাজ পড়বো। আমি বলছিলাম না, এই একটু চিত্রটা দেখো তো, আমি চিত্রটা আবার একটু আঁকতে হচ্ছে লাস্ট। এই যে দেখো, এটা তো বাইরের এপিডার্মিস, এটা যদি হয় এপিডার্মিস, এটা হবে কি বলতো, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। হ্যাঁ,
এখন দেখো এপিডার্মিসে কি কোষ থাকে রে? এপিডার্মিসে স্নায়ু কোষ থাকে, সংবিধি কোষ থাকবে। এইরকম বাইরে থেকে সংবাদ নিয়ে আসবে, এসে কাকে দিবে? এই যে কাকে দিবে, এই যে দেখো, এই যে স্নায়ু কোষটাকে দিবে, স্নায়ু কোষটাকে দিবে। আবার এরাও কি করবে দেখো, এই যে দেখো, এরাও কিন্তু ভিতর থেকে সংবাদ গ্রহণ করে, হ্যাঁ হ্যাঁ, তন্তুর মাধ্যমে এদের সংবাদটা কাকে দিবে? এদের সংবাদটা স্নায়ু কোষকে দিবে। এখন কথা হচ্ছে দেখো, এই স্নায়ু কোষগুলো কি করবে? ওই স্নায়ু কোষগুলো সংবাদ পেয়ে একটা স্নায়ু কোষ থেকে আরেকটা স্নায়ু কোষ, হ্যাঁ এরকম এক স্নায়ু কোষ থেকে আরেক স্নায়ু কোষ, এক স্নায়ু কোষ থেকে আরেক স্নায়ু কোষ, এক স্নায়ু কোষ থেকে আরেক স্নায়ু কোষ, এইভাবে সারা দেহে ছড়ায় দিবে। তো ধরো একটা জিনিস খাবার আজকে খাইছে, ধরো একটা খাবার, এটা তো ভিতরের খাবারের সংবাদটা গ্রহণ করবে। ধরো প্রোটিন জাতীয় খাবার খাইছে, ওই খাবারের সংবাদটা প্রথমে সংবিধি কোষ গ্রহণ করবে, গ্রহণ করে এই স্নায়ু কোষটাকে দিবে, এই স্নায়ু কোষের সংবাদটা পাঠাবে। এই স্নায়ু কোষটা কি করবে? তার পাশের স্নায়ু কোষকে দিবে, এই পাশের স্নায়ু কোষকে জানাবে, এই তার পাশের স্নায়ু কোষকে দিবে, তার পাশের স্নায়ু কোষটি কি করবে? তার পাশের স্নায়ু কোষকে সংবাদটা পাঠাতে পাঠাতে সারা দেহে ছড়ায় দিবে। যেমন অনেক সময় বলে না, যদি পাশের বাসার আন্টি বা অনেক সময় বলে না, বা ভাবিরা বলে না যে এটা শুনছস, এই কারোর সাথে বলিও না কিন্তু অমুকের বউ কিন্তু আরেকজনের সাথে পালাই গেছে, এই কথাটা একজনকে বলবে। উনি ওই ভাবিটা আবার আরেক ভাবিকে যা বলবে, ভাবি শুনছেন খবর, অন্য কাউকে বলিয়েন না, অমুকের বউ নাকি তমুকের সাথে পালাই গেছে, শুনছেন, অন্য কাউকে বলিয়েন না। তখন ওই ভাবি কি করবে? আরো 3 ভাবিকে বলবে গিয়ে, ও ভাবি অমুকে অমুক ভাইয়ের বউ তো অমুকের সাথে পালাই গেছে। এই যে এইভাবে বলতে বলতে সারা দেহে ছড়ায় দিবে। তো এখানে এই স্নায়ু কোষগুলি কি করবে? এই শুনছস, আজকে প্রোটিন, আজকে তো ওই আমরা কি খাইছি, আজকে তো প্রোটিন খাওয়া হয়েছে, আজকে তো খুব মজা হবে, এই খবরটা সংবাদটা গ্রহণ করে এই স্নায়ু কোষকে পাঠাবে। এই স্নায়ু কোষ কি করবে? পাশেরটাকে বলবে, শুনছস আজকে তো এই কাহিনী হয়েছে, এটা কি করবে? পাশেরটাকে বলবে। এইভাবে বলতে বলতে সারা দেহে ছড়ায় দিবে। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা এই কাজটা তো বুঝাই গেছে, এখন কি করা? এটা হচ্ছে যে সংবিধি কোষ থেকে সংগৃহীত উদ্দীপনা সারা দেহে ছড়িয়ে দেয়। তো আমরা কি বলবো? কাজটা কি? যে সংবিধি কোষ থেকে সংগৃহীত উদ্দীপনা, সংবিধি কোষ থেকে সংগৃহীত উদ্দীপনা, সংবিধি কোষ থেকে সংগৃহীত উদ্দীপনা, সংগৃহীত উদ্দীপনা, হ্যাঁ সংগৃহীত উদ্দীপনা সংবিধি কোষ থেকে, এই যে সংবিধি কোষ থেকে যে উদ্দীপনাটা সংগ্রহ করছে সেটা সারা দেহে এই স্নায়ু কোষগুলো সারা দেহে ছড়িয়ে দিবে। তো দেখো, তাহলে সংবিধি কোষ থেকে সংগৃহীত উদ্দীপনা সারা দেহে পৌঁছায়, হ্যাঁ পৌঁছায়। তারপরে এখানেও কি করবে? এখানেও কাজটা কি হবে? এটাও তো সেম কাজই হবে, এরও সেম কাজ হবে। এখানে যে কাজটা পড়লাম, এখানেও কাজ কি হবে? সেম হবে। এখানেও কাজটা কি? সেম। এই তো আমাদের পড়া শেষ। এখানেও কাজটা কি হবে? সেম। খাবারের গুণাগুণটা যেটা যাচাই করে দিবে, এটা সারা দেহে ছড়িয়ে দেয়। এবং ওই অনুযায়ী ধরো যখন প্রোটিন জাতীয় খাবার খাইছে, সারা দেহে যখন ছড়ায় দিবে, সারা দেহটা প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করার জন্য প্রস্তুত হবে। ঠিক আছে? আর বাইরে থেকে মনে করো প্রচুর গরম পড়ছে, এই খবরটা ভিতরে আনবে, সারা দেহে পৌঁছাবে। সারা দেহ যখন গরমের খবরটা সারা দেহে পৌঁছাবে, তখন সারা দেহ কি করবে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যেখানে একটু আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, ওইখানে ওই অনুযায়ী ব্যবস্থা নিবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের, তাহলে দেখো, আশা করি তোমরা ঠিক আছে বুঝতে পেরেছো। তো আশা করি এই জিনিসটা এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। আজকে আসলে ক্লাসটা ইন্টারেক্টেড হয়ে গেছে, মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ ছিল, তারপরে আজকে আবার 2বারে ক্লাসটা নিতে হয়েছে। যাই হোক, তবে যতটুকু পড়াইছে আমরা 3টা জিনিস পড়লাম আজকের ক্লাসে। আমরা পড়লাম হচ্ছে 3টা জিনিস, MINGS, 3টা জিনিস পড়লাম। আমরা পড়লাম ইন্টারস্টিশিয়াল সেল, আমরা পড়লাম নার্ভ সেল, আমরা পড়লাম সেন্সরি সেল। আমাদের কিন্তু আর আগের ক্লাসটাতে 2টা সেল পড়ছিলাম, এই 5টা সেল পড়া শেষ। আমরা আগামী ক্লাসে জনি মানে জনন কোষ এবং নিডোসাইট কোষ 2টা একসাথে পড়বো। হ্যাঁ, এই মোটামুটি ইন্টারেস্টিং আছে, আশা করি তোমরা এনজয় করতে পারবা। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, দেখি এক্সট্রা একটা স্লটে ক্লাস নেওয়া যায় কিনা। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ।